সবাই তোমরা সুস্থভাবে আছো এবং পড়াশোনা ঠিকঠাকভাবে চালিয়ে যাচ্ছ। ডাব্লিউবিসিএসসি গ্রুপ সি এর যদি কথা বলি তাহলে এক্সাম গ্রুপ সি আর যদি গ্রুপ ডি এর কথা বলি, এক্সাম কিন্তু আমাদের জানুয়ারির 18-এ হওয়ার কথা ছিল, কিন্তু এই জানুয়ারি 18-এ কোনোভাবেই পসিবল হচ্ছে না। তো ভোটের আগে কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে গ্রুপ সি আর গ্রুপ ডি এর। বাকি যাদের এমটিএস রয়েছে ফেব্রুয়ারি 4 তারিখ থেকে, বা ডাব্লিউবিসিএস যারা দিবে, বা বিভিন্ন যাদের রেলের গ্রুপ ডি বাকি রয়েছে, তাদেরও কিন্তু পরীক্ষার জন্য পড়াশোনা বা প্রিপারেশন কিন্তু চালিয়ে যাও তোমরা ঠিকঠাকভাবে। আর এই যে ইংলিশ, এটা কিন্তু এমটিএস যারা দিবে সামনে মাসের 4 তারিখে, তাদেরও কিন্তু প্রচুর লাভ হবে, ঠিক আছে? তো তোমরা পুরোপুরি ক্লাসটাকে ঠিকঠাকভাবে দেখো। তো আগের যদি গ্রুপ সি ইংলিশ, তো বেসিক্যালি গ্রুপ সিতেই রয়েছে, গ্রুপ ডি তে কিন্তু নেই। যেটা 60 মার্কের মধ্যে ইংলিশ যে রয়েছে, জেনারেল ইংলিশ, যেটা হচ্ছে তোমার 10 মার্কসের আসবে। নতুন প্যাটার্ন, আগে কিন্তু 15 মার্কসের থাকতো, এবারে কিন্তু 10 মার্কসের করেছে। তো সিলেবাসে আমাদের কি কি দেওয়া রয়েছে, সিলেবাসে বেশি কিছু নেই, 5টা টপিক। যেটা হচ্ছে প্রথমে গ্রামার, প্রিপোজিশন আর সিঙ্গুলার প্লুরাল রয়েছে, সিনোনিম অ্যান্টোনিম রয়েছে, ভোকাবুলারি রয়েছে, স্পেলিং চেক রয়েছে, আর সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে। এই পাঁচটাই বেসিক্যালি টপিক রয়েছে। তো আমরা সিলেবাস অনুযায়ী কিন্তু আমরা প্রশ্ন প্র্যাকটিস করব, দেখব যে আমরা কত পাচ্ছি 10-এর মধ্যে, ঠিক আছে? বেশি মানে প্রশ্ন নেই, জাস্ট 10টাই প্রশ্ন। তো তোমরা পুরো ক্লাসটাকে দেখো মন দিয়ে, আর তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে। আমি প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমাদেরকে প্রথমে 15 সেকেন্ড করে দিব, তোমরা দেখবে নিজেরা, বা 10 সেকেন্ড দিব, তোমরা দেখবে যে তোমরা কত পাচ্ছ, দিয়ে কমেন্টে অবশ্যই জানাবে। তো প্রথম যে কোশ্চেনটা আমাদের গ্রুপ সি এর জন্য, বেসিক্যালি এটা হচ্ছে যে প্রথম ফার্স্ট মক টেস্ট ইংলিশের। এর আগে আমি কিন্তু এই, ইউটিউবের মধ্যে রিজনিং, তারপরে হচ্ছে যে তোমার জেনারেল অ্যাওয়ারনেসের 2টো ক্লাস রিজনিং দিয়েছি। তোমরা যদি সেগুলো ভিডিও না দেখে থাকো, তাহলে অবশ্যই দেখে নিবে। তো প্রথম কোশ্চেনটা দেখো, বলছে পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ 4টে অপশন দেওয়া রয়েছে আমাদের, কোনটা কারেক্ট সেন্টেন্স এটা তোমাদের কাছে জানতে চাইছে। তো তোমরা সবাই দেখো, 15 সেকেন্ড কিন্তু আমি টাইম দিচ্ছি, বা 10 সেকেন্ডই ধরো, 10 সেকেন্ডের মধ্যে করার চেষ্টা করো। এ এ নাম্বার যে অপশন রয়েছে, ইট ইজ রেইনিং ফর 2 আওয়ার্স। বি নাম্বার যে অপশন রয়েছে, ইট ইজ রেইনিং ফ্রম 2 আওয়ার্স। সি নাম্বার অপশনে হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। আর ডি নাম্বার হচ্ছে কি ইট ইজ বিং রেইনড ফর 2 আওয়ার্স। তাহলে কোনটা ঠিক হবে? তো প্রথম যদি ফার্স্ট অপশনটাকে দেখি, যদি প্রত্যেকটারই অপশন টেস্ট যদি করি, তাহলে প্রথমটা দেখো, ইট ইজ রেইনিং ফর 2 আওয়ার্স, অর্থাৎ কি এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে আমাদেরকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে। কিভাবে বুঝলাম স্যার? দেখো যে আইএনজি রয়েছে, ঠিক আছে? তাহলে দেখো যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াসে ইজ রেইনিং যে রয়েছে, বা সময় স্থায়িত্ব যে রয়েছে, ফর 2 আওয়ার্স ব্যবহৃত কিন্তু বোঝাতে হয় না, ঠিক আছে? এই যে সময়ের যে স্থায়িত্ব, এটার জন্য কিন্তু ফর 2 আওয়ার্স ব্যবহৃত হয় না। সেকেন্ড অপশনটাতে যদি দেখি, ইট ইজ রেইনিং ফ্রম 2 আওয়ার্স। দেখো, সময়ের স্থায়িত্ব যদি বোঝায়, তাহলে কোনো সময় সেখানে ফ্রম হবে না। সময়ের স্থায়িত্ব বোঝাতে সবসময় কি আমরা ব্যবহার করব? ফর ব্যবহার করব। সময়ের স্থায়িত্ব বোঝাতে আমরা কি ব্যবহার করব? ফর ব্যবহার করব। এবারে যদি 3 নম্বর অপশনটাতে দেখি, তাহলে কি ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। তাহলে প্রথমে বলো যে এটা কি টেন্স রয়েছে, তাহলে এটা অবশ্যই কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস রয়েছে, পারফেক্ট প্রেজেন্ট, কিন্তু হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা কিভাবে বুঝি স্যার? তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কি? তাহলে সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস হ্যাভ এর সাথে বিন, ঠিক আছে? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, তারপরে দেখো ফর প্লাস সময় যেটা বোঝাবে সেটা, ঠিক আছে? তাহলে কি হলো, এখানে আমাদের দেখো পুরোটাই রয়েছে, সাবজেক্ট প্লাস তার সাথে বিন রয়েছে, দিয়ে দেখো সাবজেক্টের সাথে আইএনজি রয়েছে, ভার্বের সাথে আইএনজি রয়েছে, তারপরে হচ্ছে যে তোমার ভার্বের সাথে আইএনজি দিয়ে ফর, দিয়ে সময়। তাহলে এটা আমাদের এক্স্যাক্টলি একদম ঠিক রয়েছে। ডি নাম্বারটা যদি দেখি, দেখো ইট ইজ বিং রেন ফর 2 আওয়ার্স। তাহলে এটা কি করে দিয়েছে? এটা একটা প্যাসিভ ভয়েসে পরিণত করে দিয়েছে। রেনটা কি? এই যে রেনটা, এটা কি টাইপসের ভার্ব? এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ইনট্রানজিটিভ ভার্ব কোনো সময় কিন্তু প্যাসিভে পরিণত করা যায় না, ঠিক আছে? ইনট্রানজিটিভ ভার্বকে কোনো সময় প্যাসিভে পরিণত করা যায় না। তাহলে ওভারঅল যেটা অ্যান্সার এখানে,
তাহলে আমাদের এখানে কি হবে? তাহলে যেহেতু আমাদের কি অতীতের কোনো কাজ, দেখো অতীতের কোনো কাজ শুরু হয়েছে এবং এখনো কি চলতে রয়েছে, তাহলে সেখানে কি আমরা ব্যবহার করব? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের পুরো স্ট্রাকচারটাকে ফলো করেছে, তার জন্য কি এটা অবশ্যই আমাদের ঠিক হবে। ঠিক আছে, তাহলে চলো সেকেন্ড কোশ্চেনটা আমরা দেখি। তাহলে সেকেন্ড কোশ্চেনটা দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ইন দ্য ব্যালেন্স ফিল ইন দ্য ব্যালেন্স। ঠিক আছে, তাহলে এখান থেকে রয়েছে প্রশ্নটা, উই শ আ ড্যাশ অফ লায়ন। তাহলে উই শ আ ড্যাশ অফ লায়ন, তাহলে এখানে যদি আমরা প্রশ্নটাতে দেখি তাহলে এখানে কি বোঝাচ্ছে? এখানে কালেকটিভ নাউনের কথা বোঝাচ্ছে। ঠিক আছে, আর প্রত্যেকটা প্রাণীর জন্য দেখো এখানে এখানে রয়েছে লায়ন, লায়নের আগে কি প্রত্যেকটা প্রাণীর জন্য, প্রত্যেকটা প্রত্যেকটা প্রাণীর জন্য কি ব্যবহার করে? একটা করে নির্দিষ্ট কালেকটিভ নাউন রয়েছে, কালেকটিভ নাউন রয়েছে। ঠিক আছে, তাহলে সেগুলো কালেকটিভ নাউন। যদি আমি হেড এর কথা বলি, হেড কার ক্ষেত্রে ব্যবহার হয়? হেড ব্যবহার হয় কাউজের ক্ষেত্রে, এগুলো লিখে নিবে। ঠিক আছে, হেড মানে হচ্ছে কি পাল, ঠিক আছে, লাইক পশু পাল। আর যারা পশু পালন করে তাদেরকে কি বলা হয়? পশুপালক, পশুপাল। যারা ধরো যে যারা হেয়ার করে ওদেরকে পশুপালক বলে, তাহলে কি শেফার্ড বলা হয় তাদেরকে। ঠিক আছে, শেফার্ড। তাহলে পশুপাল, তাহলে পশুপাল কার কার ক্ষেত্রে ব্যবহার হবে? যেরকম আমি যদি বলি আ হেয়ার্ড অফ কাউজ, আরো যদি বলি হেয়ার্ড অফ এলিফ্যান্টস, হেয়ার্ড অফ ডিয়ার। ঠিক আছে, এগুলো কিন্তু ব্যবহার হবে। এবারে হচ্ছে যে প্যাক, প্রাইডটা আমি পরে আসছি। প্যাক, প্যাক মানে কি? প্যাক বলতে বোঝাবে তোমার দল। ঠিক আছে, দল। হুম, তাহলে প্যাক বলতে বোঝাবে আমাদের দল। যেরকম আ প্যাক অফ ওলফস, ঠিক আছে, তাহলে খেকশিয়ালের দল। আ প্যাক অফ ওলফস, তাহলে কি দল। আরো বোঝায় কার কার ক্ষেত্রে বোঝায় প্যাক? প্যাক হচ্ছে তোমার ডগস এরও ক্ষেত্রে বোঝাবে, আ প্যাক অফ ডগস, তাহলে দল বোঝায়। এবারে শোয়াল, শোয়াল কার ক্ষেত্রে? শোয়াল মানে কি স্যার? শোয়াল মানে হচ্ছে ঝাঁক। ঠিক আছে, শোয়াল মানে হচ্ছে ঝাঁক। তাহলে ঝাঁক কার কার ক্ষেত্রে ব্যবহার হয়? ঝাঁক ব্যবহার হচ্ছে ফিশ এর ক্ষেত্রে, বেসিক্যালি ফিশের ক্ষেত্রে ব্যবহার হয়। আ শোয়াল অফ ফিশ, আ শোয়াল অফ ফিশ। কিন্তু আমাদের দেখো প্রশ্ন রয়েছে লায়ন, তাহলে লায়ন, লায়ন হচ্ছে কি আমরা জানি যে বনের রাজা, লায়ন বা সিংহ। তাহলে এর ক্ষেত্রে কি ব্যবহার হয়? প্রাইড, প্রাইড মানে কি গর্বের একটা ব্যবহার। ঠিক আছে, তাহলে কালেকটিভ নাউন যেটা ব্যবহার হবে প্রাইড, তাহলে উই শ আ প্রাইড অফ লায়ন্স। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা পশুর জন্য একটা করে মানে কালেকটিভ নাউন রয়েছে। কোন পশুর ক্ষেত্রে কি ব্যবহার হয় সবগুলো কিন্তু বলে দিলাম, তোমরা অবশ্যই নোট ডাউন করে নিবে। দেখো ৩ নম্বর যে কোশ্চেনটা ছিল সেটা ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব, তাহলে এখান থেকে রয়েছে প্রশ্নটা আমাদের, দ্য থিপ ড্যাশ উইথ মাই ক্যাশ বক্স। হুম, দ্য থিপ উইথ মাই দ্য থিপ ড্যাশ উইথ মাই ক্যাশ বক্স। তাহলে প্রথমে আমাদেরকে মানেগুলো জানতে হবে ফ্রেজাল ভার্বে, দিয়ে আমরা বুঝতে পারবো। তাহলে গট অ্যাওয়ে, হুম, তাহলে প্রথমে দেখো গট অ্যাওয়ে, গট অ্যাওয়ে মানে কি? পালিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া বা ফ্লি। ঠিক আছে, যদি ইংলিশে লিখি FL ফ্লি। গট ইনটু, গট ইনটু, গট ইনটু রয়েছে তারপরে। তাহলে গট ইনটু মানে কি? ঢুকে পড়া, কোনো জিনিসে ঢুকে পড়া। হ্যাঁ, আমি ক্লাসের মধ্যে প্রত্যেকটাই কিন্তু লিখিয়ে দিয়েছি, প্রত্যেকটা গট দিয়ে, তারপরে যতগুলো দিয়ে আমাদের হয় ফ্রেজাল ভার্ব, প্রায় 18 রকমের। মেক, তারপরে হচ্ছে প্রত্যেকটা দিয়ে কল। ঠিক আছে, সবগুলো দিয়ে কিন্তু লিখিয়ে দিয়েছি। তো দেখো গট ইনটু মানে কি? ঢুকে পড়া। অর্থাৎ ইংলিশে যদি লিখি তাহলে গট ইনটু স্ক্যান। ঠিক আছে, স্ক্যান। তারপরে গট আপ, গট আপ মানে রাইজ বা উঠা। ঠিক আছে, এটা আমরা সবাই জানি, এটা গেট অফ, গেট অফ মানে কি? নেমে যাওয়া। ঠিক আছে, বা ডিসক্যান, নেমে যাওয়া বা ডিসক্যান, ডিসেন্ট। ঠিক আছে, তাহলে দেখো এটা হলো। এবারে আমাদের তাহলে অ্যান্সার কি হবে? এখানে কোনটা মানে এক্স্যাক্টলি বসছে? তোমরা সবাই দেখো এখানে কি বোঝাচ্ছে, এখানে কোনটা তাহলে এক্স্যাক্টলি আমাদের বসছে যদি মানেটা আমরা দেখি। তাহলে কি চোরটি ক্যাশ বক্স নিয়ে
চোরটি যে রয়েছে ক্যাশবক নিয়ে পালিয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমাদের যে অ্যান্সারটা হবে গট অ্যাওয়ে। তাহলে এখানে হবে গট অ্যাওয়ে। ঠিক আছে, 3 নম্বর আমাদের হয়ে গেল। 4 নম্বর যদি দেখি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড, কোনটা কারেক্ট ওয়ার্ড বসবে? তাহলে এখানে এখানে হচ্ছে অ্যামেজারের মধ্যে অ্যামেজার বসতে পারে, হ্যাভেস বসতে পারে, ঠিক আছে? তাহলে এটা বলো কোনটা হবে। তাহলে সেন্টেন্সেরই কোশ্চেন রয়েছে এটা। তাহলে দ্য কমিটি ড্যাশ ডিভাইডেড ইন রেসপেক্ট টু ডিটেলস, তাহলে কোনটা হবে বলো। এখানে অ্যাম হবে না ইজ, সরি ইজ হবে, হ্যাজ হবে, আর হবে না উড হবে? তোমাদেরকে 10 সেকেন্ড দিচ্ছি, তোমরা সবাই করো। দেখো পুরোপুরি এই যদি ওয়ার্ডটা আমরা যদি মানে বসতে চাই বাংলার, দ্য কমিটি ড্যাশ ডিভাইডেড ইন রেসপেক্ট, ইজ যদি বসায় আর যদি বসায়, বাকি দেখো হ্যাজও বসবে না উড বসবে না, এটা দেখতে পাচ্ছি। তো ইজ হবে না আর হবে, এটা হচ্ছে আমাদের আহ, এটাই হচ্ছে আমাদের সমস্যা, বা কি হবে এটাই হচ্ছে আমাদের প্রবলেম। তাহলে দেখো পুরোপুরি যদি হচ্ছে যে বিস্তারিত যে বিষয়গুলো, এটা হচ্ছে কি বিস্তারিত যদি বিষয়গুলো যে রয়েছে, রেসপেক্ট টু ডিটেলস, বিস্তারিত যে বিষয়গুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কি কমিটির মধ্যে মতভেদ রয়েছে। তাহলে প্রথমে দেখো যে ইজ হবে না আর হবে, ঠিক আছে? তো এটা কোশ্চেনকে যদি করতে চাই তাহলে পুরোপুরি আমাদের কি রয়েছে এটা, এটা হচ্ছে যে তোমার কালেকটিভ নাউনের কোশ্চেন রয়েছে, কালেকটিভ নাউন। এবার কালেকটিভ নাউনে কখন ইজ হবে স্যার আর কখন আর হবে, এটাই আমাদেরকে জানতে হবে। তো চলো তো কখন আর হবে কখন ইজ হবে একটু নোট ডাউন তোমরা করে নিবে অবশ্যই, ঠিক আছে? দেখো কালেকটিভ নাউন প্লাস যদি সিঙ্গেল আইডিয়া থাকে, ঠিক আছে? সিঙ্গেল আইডিয়া যদি থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব হবে, সিঙ্গুলার ভার্ব হবে। আর কালেকটিভ নাউন প্লাস যদি ডিফারেন্ট অ্যাপয়েন্টস থাকে বা ডিফারেন্ট ওপিনিয়ন্স থাকে, ওপিনিয়ন্স বা অ্যাকশন যদি থাকে, তাহলে কি হবে? প্লুরাল ভার্ব হবে। এটুকু আমরা জানি। লাইক আমরা যদি উদাহরণ যদি লিখি, ঠিক আছে, একটা যদি উদাহরণ দিই তাহলে কি হবে স্যার? তো দেখো যদি উদাহরণ দিই তাহলে প্রথমটা হচ্ছে কি দ্য টিম, আমি বললাম যে দ্য টিম, এটা একটা কালেকটিভ নাউন, ইজ উইনিং, ইজ উইনিং দ্য ম্যাচ। তাহলে দেখো এখানে সিঙ্গেল আইডিয়া রয়েছে, এই গোটা টিমটাই উইন হয়েছে, ঠিক আছে? তাহলে এটা কালেকটিভ নাউন প্লাস কি সিঙ্গেল আইডিয়া রয়েছে। এবারে কি আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো ভালো করে। দ্য টিম, দ্য টিম আর আর্গুইং, আর্গুইং অ্যামং দেমসেলফ, অ্যামং দেমসেলভস, অর্থাৎ কি সদস্যরা প্রত্যেকের সঙ্গে কি ঝগড়া করছে, তাদের মধ্যে ঝগড়া করছে, টিমের সদস্যরা তাদের মধ্যে ঝগড়া করছে। তাহলে এখানে কি বোঝাচ্ছে? যে ডিফারেন্ট অ্যাকশন বোঝাচ্ছে বা ডিফারেন্ট ওপিনিয়ন বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা দেখলাম যে আর, তাহলে ঠিক সেভাবে যদি এখানে আমরা যদি দেখি এই প্রশ্নটাতে যদি দেখি আমরা, হুম, আমাদের এই প্রশ্নটাতে যদি 24 নম্বরের যে প্রশ্নটা রয়েছে বা সরি 4 নম্বরের যে প্রশ্নটা রয়েছে সেখানে যদি আমরা দেখি, তাহলে দেখো এখানে বাক্যের যে গঠন অনুযায়ী কিন্তু পুরো কমিটিটাকেই কিন্তু সত্তা হিসাবে ধরা হয়েছে, একজনেই ধরা হয়েছে, ঠিক আছে? সেই জন্য আমরা কি বসাবো? ইজ কিন্তু আমরা অবশ্যই বসাবো এখানে, ঠিক আছে? হুম। এই পুরো বাক্যটাকে কিন্তু আহ, একটা ধরা হয়েছে, ঠিক আছে? একটা সত্তা হিসাবে ধরা হয়েছে। তাহলে আমরা বসাবো ইজ। চলো নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ঠিক আছে? নেতাজি ওয়েন্ট আউট উইথ হিজ ইউজুয়াল ড্যাশ, তাহলে গেট না গিল্ট, ঠিক আছে? গিল্ট কোনটা হবে তোমরা বলো। 10 সেকেন্ড দিচ্ছি, অবশ্যই বলবে, ঠিক আছে? তো দেখো নেতাজি ওয়েন্ট আউট উইথ হিজ ইউজুয়াল ড্যাশ, অর্থাৎ কি নেতাজি যে রয়েছে, এখানে নেতাজি যে রয়েছে
প্রতিদিনের মতোই, ঠিক আছে, প্রতিদিনের মতোই কি হয়, তাহলে গেট মানে কি, যেটা গেট দিয়ে বেরোনোর গেট বা দরজা, এটা গেট মানে ভঙ্গি, এটা গেট মানে হচ্ছে ক্রিয়া, গিল্ট মানে হচ্ছে কি অপরাধ বোধ, অপরাধ বোধ। তাহলে এখানে কি হবে, নেতাজি প্রতিদিনের মতোই বা নেতাজি তার স্বাভাবিক হাঁটার ভঙ্গিতেই কিন্তু বেরিয়েছিলেন, এখানে যে মানেটা হবে, নেতাজি ওয়েন্ট আউট উইথ হিজ ইউজুয়াল গেট, ঠিক আছে, গেট আপ, আমরা বলি না যে নিজের গেট আপটা চেঞ্জ কর, নাকি ভঙ্গিমাটা চেঞ্জ কর, ঠিক আছে, সেটাই হচ্ছে এটার মানে। হুম, তাহলে এটা আমাদের হয়ে গেল। তারপরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, হিজ গ্র্যান্ডফাদার উড রিড গীতা এভরিডে। এটা কি সেন্টেন্স, দ্য সেন্টেন্স ইজ এন, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ না অবজেক্টিভ। তাহলে দেখো এখানে প্রথমে সাবজেক্ট রয়েছে, এটা সেন্টেন্সটার দিকে যদি দেখি সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, আর লাস্টে ফুল স্টপ রয়েছে, ঠিক আছে, লাস্টে ফুল স্টপ রয়েছে। হুম, আর এটা একটা সাধারণ বিবৃতি বোঝাচ্ছে, এখানে যদি আমরা কোশ্চেনটাতে যদি দেখি, একটা সাধারণ বিবৃতি, এখানে কোনো প্রশ্নবোধকও বোঝাচ্ছে না যে ইন্টারোগেটিভ হবে, ঠিক আছে, এখানে কোনো আদেশও বোঝাচ্ছে না যে ইম্পেরেটিভ হবে, ইম্পেরেটিভ মানে কি, ইন্টারোগেটিভ মানে তো লাস্টে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন থাকবে, যেটা এখানে নেই। ইম্পেরেটিভ সেন্টেন্সে কি অবশ্যই এখানে কি আদেশ বোঝাবে, ঠিক আছে, বা অনুরোধ বোঝাবে, লাইক যদি বলি ইম্পেরেটিভ সেন্টেন্স, তাহলে কি প্লিজ ওপেন দ্য ডোর, ঠিক আছে। অবজেক্টিভ সেন্টেন্স যদি থাকতো তাহলে কি বোঝাতো, প্রার্থনা বোঝাতো, লাইক মে গড প্লেস ইউ, কিন্তু এগুলো কিছুই বোঝাচ্ছে না, তাহলে আমাদের যে সেন্টেন্সটা হবে সেটা অবশ্যই কি অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। চলো তারপরের প্রশ্নটা ছিল, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ কি দ্য চেয়ারম্যান প্রসিডেড টু স্পিক ইন আ ডিগনিফাইড ম্যানার, ঠিক আছে, তাহলে ডিগনিফাইড মানে কি, তো ডিগনিফাইড এর মানে প্রথমে জানতে হবে, তারপরে অপশনগুলোকে টেস্ট করতে হবে। আর এখানে কি বলছে, সিনোনিম জিজ্ঞেস করেছে না অ্যান্টোনিম জিজ্ঞেস করেছে, তাহলে দেখো সিনোনিম জিজ্ঞেস করেছে, কারেক্ট মিনিং জিজ্ঞেস করেছে, অর্থাৎ কি সিনোনিম জিজ্ঞেস করেছে। তাহলে সে ডিগনিফাইড মানে কি, তাহলে ডিগনিফাইড মানে যেটা হচ্ছে মর্যাদাপূর্ণ বা গম্ভীর, ঠিক আছে, গম্ভীর বা মর্যাদাপূর্ণ। এবার এই এলিগ্যান্ট মানে যদি দেখি আমরা, এলিগ্যান্ট মানে যদি দেখি, প্রত্যেকটা তো দেখতে হবে মানে মানেগুলো, তাহলে এলিগ্যান্ট মানে যেটা হচ্ছে সুচারু টাইপসের, ঠিক আছে। স্টেটলি মানে যদি দেখি, এটাও মানে মর্যাদাপূর্ণ। সার্কাস্টিক মানে যদি দেখি, তাহলে কি বিদ্রুপাত্মক, ঠিক আছে, বিদ্রুপাত্মক। তারপরে যদি লাউড দেখি, হুম, তাহলে লাউড যদি দেখি, তাহলে লাউড মানে কি চিৎকার টাইপসের, ঠিক আছে, তাহলে চিৎকার, তাহলে এই দুটো হচ্ছে কি এই সার্কাস্টিক লাউড, এগুলো কিন্তু অপোজিট, ঠিক আছে, এগুলো কিন্তু অপোজিট ওয়ার্ড। এবারে দেখো 8 নম্বরটা দেখো, দ্য সার্ভেন্ট ওয়াজ লয়াল ড্যাশ হিজ মাস্টার, তাহলে লয়াল রয়েছে এখানে আমাদের, লয়ালের পরে দেখো হিজ মাস্টার, তাহলে লয়াল, এটা কি আমাদের প্রিপোজিশনাল ইউজে রয়েছে, এটা ফিক্সড রয়েছে, ঠিক আছে, ফিক্সড প্রিপোজিশনের প্রত্যেকটারে আমি লিস্ট দিয়ে দিয়েছি তোমাদেরকে, ফিক্সড প্রিপোজিশনাল ইউজেস রয়েছে। তাহলে লয়ালের পরে সবসময় কি বসে, টু বসে, ঠিক আছে, তাহলে 8 নম্বরে যেটা অ্যান্সার হবে সেটা টু হবে। বাকি উইথ অ্যাড বাই কোথায় হবে তোমরা সবাই মোটামুটি জানো, আর বলেও দিয়েছি। দেখো 9 নম্বরটা, 9 নম্বর ঠিক কারেক্ট, অ্যান্টোনিম, আগের বারে সিনোনিম ছিল, এবার অ্যান্টোনিম জিজ্ঞেস করেছে আমাদের, যেটা অ্যান্টোনিম হচ্ছে রেকলেস, ঠিক আছে, তাহলে রেকলেস মানে কি স্যার, রেকলেস মানে হচ্ছে কি বেপরোয়া, বেপরোয়া, ঠিক আছে, বেপরোয়া। তাহলে কনফিডেন্ট মানে কি, কনফিডেন্ট মানে আত্মবিশ্বাসী, আত্মবিশ্বাসী। স্মার্ট মানে কি চালাক, ফ্র্যাঙ্ক মানে কি খোলামেলা, খোলামেলা। আর কেয়ারফুল মানে কি সতর্ক। তো দেখো এটা হচ্ছে বেপরোয়া, তাহলে এর অপোজিট কোনটা হবে, অবশ্যই কেয়ারফুল হবে, সতর্ক হবে। দেখো কেউ বেপরোয়া রয়েছে একজন, তাহলে কি সে অবশ্যই সতর্ক হবে, যেটা অপোজিট, তাহলে রেকলেসের যেটা অপোজিট হবে সেটা আমাদের হবে কি কেয়ারফুল। তাহলে আজকের আমাদের লাস্ট কোশ্চেন যেটা রয়েছে, 10 নম্বর প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি, 10, এটা সবাই আমরা পড়েছি, আর সিঙ্গুলার প্লুরালের প্রত্যেকটা নিয়মই আমরা জানি, কোথায় কি হবে না হবে, ঠিক আছে, প্রত্যেকটাই এখন অতগুলো বলা সম্ভব নয়। তো লাস্ট কোশ্চেনটা দেখো, বেবি রয়েছে, এর প্লুরাল ফর্ম তোমাকে জিজ্ঞেস করেছে, তাহলে লাস্টে ওয়াই থাকলে আমরা কি জানি, হুম,
লাস্টে ওয়াই থাকলে কি হবে প্লুরাল করার সময়? ঠিক আছে, ওয়াই দিয়ে যদি সব শেষ হয় আর তার আগে যদি কনসোনেন্ট থাকে, ঠিক আছে, তার আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে বিটা অবশ্যই কনসোনেন্ট রয়েছে। তাহলে ওয়াইটা তুলে দিয়ে আমরা কি যোগ করি? আই ই এস যোগ করেছি। তাহলে দেখো এটা তো হবে না, এটাও হবে না, তাহলে দেখো আই এস আমরা যোগ করেছি। তাহলে সি নাম্বারটা অবশ্যই ঠিক হবে। তো এতগুলোই ছিল আমাদের, এভাবেই ঠিক প্রশ্ন আসবে। আর একটা প্রশ্ন আমাদের যেটা দেওয়া হয়নি এখানে, সেটা হচ্ছে যে তোমাদের কারেক্ট স্পেলিং কোনটা হবে। লাইক অনেকগুলো যদি শব্দ দেওয়া থাকে চারটা পাঁচটা, তাহলে কোনটা কারেক্ট স্পেলিং হবে, ঠিক আছে। লাইক এখন ইন্ডিয়া নিউজিল্যান্ডেরই খেলা চলছে, তাহলে এখানে চারটা অপশন দেওয়া থাকবে। বলে দিচ্ছি কিভাবে থাকবে প্রশ্ন কারেক্ট স্পেলিং এর। তাহলে একটা বানান হচ্ছে কি, ধরো এটা আছে নিউজিল্যান্ড, এটা বানান ঠিক না? নিউ জিয়াল্যান্ড, এটা বানান ঠিক না? নিউ জিল্যান্ড, এটা বানান ঠিক না? নিউ জিল্যান্ড, এটা বানান ঠিক। তো তোমরা বলো সবাই, দেখো প্রথমে এক দুই তিন চার এরকম চারটা অপশন থাকবে, দিয়ে বলবে যে কোনটা সঠিক বানান রয়েছে। তাহলে আমরা জানি, যদি দেখি পুরোটাই, তাহলে আমাদের যে নিউ জিয়াল্যান্ড, ঠিক আছে, উচ্চারণটাই নিউ জিয়াল্যান্ড, ঠিক আছে, তাহলে কি নিউ জিয়াল্যান্ড, এটা এক্স্যাক্টলি আমাদের বানান। বাকি কিন্তু এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। তো এইরকম ভাবেই থাকবে কারেক্ট স্পেলিং এর। তো এই কটায় প্রশ্ন, এইভাবেই প্রশ্ন থাকবে, সেম টু সেম, আলাদা কিছু নয়। শুধু প্রত্যেকটাই যেরকম এখানে প্লুরালের নিয়ম, সিঙ্গুলার থেকে প্লুরাল করার নিয়মগুলো আমাদেরকে জেনে নিতে হবে। তারপরে যে কারেক্ট সেন্টেন্সের, প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচার জানতে হবে আমাদের, টেন্স শিখতে হবে ভালো করে। প্রত্যেকটা জানলে কিন্তু 10-এ 10 পাওয়া ইংলিশে ইজি রয়েছে। ঠিক আছে, চলো তাহলে সবাই, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে ক্লাসটা। ঠিক আছে, থ্যাংক ইউ।